সালাউদ্দিন ভাই যেটা ভালো বললে আমরা খুশি হইতাম সেটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের যে চার্জশিট দেওয়া হয়েছে গত সপ্তাহে প্রায় 25 জন সার্ভিং এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ব্যাপারে তাদের বিচারিক প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে এবং তারা যে বিচার নিয়ে আমাদের আর্মড ফোর্সেসের গুটিকতক উপরের দিকের অফিসাররা যে মানে চোর পুলিশ খেলতেছে এটাকে নিয়ে যদি সিরিয়াসলি কথা বলতেন যে তাদেরকে কিভাবে সেনা হেফাজতে রাখে, যার ব্যাপারে চার্জশিট দেওয়া হয়েছে তাকে তো কোর্টে প্রডিউস করবে অ্যাট এ গিভেন ডেট, তাকে আনলফুল ডিটেনশন করবার এখতিয়ার তাকে কে দিয়েছে? এটা তো সেনাবাহিনীকে দেওয়া হয়নি। তারপর হচ্ছে যে লোকজন পালিয়ে চলে যাচ্ছে, মিলিটারি অফিসাররা একের পর এক, সিরিয়াস ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। আমার দেশের একটা জেনারেল লেভেলের অফিসার যিনি আপনার ডিজিএফআই ছিলেন, এই লেভেলের অফিসাররা এই ঘটনার আগে পরে পালায়ে চলে যেতে পারছেন। এই যে রাষ্ট্রের সভরেন্টি সিরিয়াসলি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, সেখানে করণীয় কি? এই ব্যাপারে যদি উনি কথা বলতেন আমি বেশি খুশি হইতাম। যদি এই ব্যাপারে কথা বলতেন যে কিভাবে ভিআইপি জেলখানা তৈরি করে এই মিলিটারি অফিসারদেরকে আইসিটিতে হ্যান্ডওভার করবার ব্যাপারে বাধা তৈরি করা হচ্ছে, কেন আয়নাঘর 6 মাস পরে, 7 মাস পরে, 8 মাস পরে ডিজিএফআই এবং আলাদা আর্মড ফোর্সেসের সিনিয়র অফিসাররা এটা ওপেন করতে দিয়েছে। এই যে আর্মড ফোর্সেসের ক্রিমিনাল সেকশনটাকে, যেটা খুবই সামান্য, অল্প কয়েকটা 30, 40, 50, 100 অফিসার, যার কারণে আমার এই প্রাণের সশস্ত্র বাহিনীকে প্রতিদিন সমালোচনার ভাগিদার হতে হচ্ছে। সেইটাকে ক্রিটিক না করে সরকারকে যদি অ্যাডভাইস করা হয় যে দূরত্ব না বাড়ে, সরকার কি করছে? অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে অন্যায়, অথবা যেটা করাটা ভ্যালিড হয় না? ইমব্যালেন্সড রাষ্ট্র কোন ইমব্যালেন্সড অবস্থা থেকে যাচ্ছে কিনা, যে এই প্রশ্নটা কেন আসছে? আসলে সবকিছু গণ অভ্যুত্থানের পক্ষে আছে। যদি কেউ মনে করে থাকে কোনো পাড়ার কোনো মহল্লার 2, 4, 10 জন 20 জন কোনো কিছু করবেন, ওই দিন এখন বাংলাদেশে নাই। অ্যাবসলিউটলি সবকিছু ব্যালেন্সের মধ্যে আছে। কিন্তু যেই লেভেলের কোঅপারেশন আমরা আর্মড ফোর্সেসের সিনিয়র লিডারশিপের পক্ষ থেকে আশা করেছিলাম, সেইটা গণ অভ্যুত্থানে আমরা দেখি নাই। ওনারা এখন একটা বিশাল অংশ গণ অভ্যুত্থানকে করেন না বলেই ওনাদের সিনিয়র জেনারেলদেরকে ওনারা এখনো পালাতে সাহায্য করছেন। সাহায্য না করলে এই ক্রেডিটটাকে দেবেন না যে যাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে? তাকে হেফাজতে নেওয়ার কি আছে? সেনা হেফাজতে কেন নেবে? আপনি যেহেতু বলছেন পালাতে দিচ্ছে, তাহলে তো তাদেরকেও পালাতে সহযোগিতা মিলিটারি কোর্ট না তো, তার হেফাজতে নেওয়ার কি আছে? তাকে গিভেন টাইমে এই লোকগুলো যেন আইসিটিতে প্রডিউস করা হয়। ইস্যু হচ্ছে তার গোয়েন্দা সংস্থাগুলো, এইটা রেসপন্সিবিলিটি আছে ডিজিএফআই, এনএসআই, আদার ফোর্সেস, যেন এই লোকগুলো পালাতে না পারে। ওনারা বলছেন আমরা সব জায়গায় জানায় দিয়েছি, ভাই আমরা চাইল্ড সিদ্ধ করে খাই না, কাঁচা চাইল খাই। এরা কেমনে পালাইতেছে সীমান্তের ওই পারে, এগুলো আমরা বুঝি না, জানি না। বিজিবির কাপড় পরা, বিজিবির ড্রেসে করে সরকার কাকে দিয়ে কাজটা করাবে? সরকারের তো দেবী দুর্গার মতো 10টা হাত আছে, তাই না? এর একটা হাত হচ্ছে ডিজিএফআই, একটা হাত হচ্ছে এনএসআই, একটা হাত হচ্ছে বিজিবি। এরা কারা চালায়? মিলিটারি অফিসাররা চালাচ্ছে। এবং জুনিয়র অফিসাররা আমাদেরকে বলেছে যে আমাদেরকে উপর থেকে কমান্ড দিয়ে বাধ্য করা হচ্ছে। যৌথ বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা এমপ্লয় করছে না, কারণ কমান্ডিং অফিসারদেরকে বলে দিয়েছে। সাথে দূরত্ব আছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরকম একটা দূরত্বের মধ্য দিয়ে সরকার এটা মানে নিরপেক্ষ নির্বাচন দেবে, কোট আনকোট, যেটাকে বলা হচ্ছে ঐতিহাসিক নির্বাচন, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখন নির্ভর করতে হচ্ছে সেনা সদস্যদের উপর অনেক ক্ষেত্রেই, সেটা আসলে কিভাবে সম্ভব হবে? সম্ভব হচ্ছে বড় যে চ্যালেঞ্জ, সার্টেনলি এইটাকে অ্যাড্রেস করতে হবে। এই জন্য সালাউদ্দিন ভাই এবং টোটাল বিএনপি লিডারশিপকে অনবোর্ড থাকতে হবে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে। এখানে ভারসাম্য দূর করার কোনো দায়, কোনো দোষ অন্তর্বর্তীকালীন সরকারের নাই। তারা এমন কিছু করে নাই, ও এমন কোনো ভুল করে নাই যে তাদেরকে ক্ষমা চাইতে হবে, অথবা তাদেরকে আমরা এই জায়গাটাতে পার্টিকুলারলি জবাবদিহিতার আওতায় আনবো। বিচার চলছে বিচারিক প্রক্রিয়াতে, এবং বিচারিক প্রক্রিয়াতে চলছে বলেই আজকে 13 মাস পরে তাদের চার্জশিট দেওয়া হয়েছে। এটা হাসিনার কোর্ট হইলে 13 দিনের মাথায় দিত। এবং আমরা রিপিটেডলি বলেছি আইসিটিকে যে হাসিনার ব্যাপারে ব্রুটালি ইনসাফ হইতে হবে আমাদের। এটাই নতুন রাষ্ট্র।